না বুঝলে বলে ডাক্তার হাতে লেগে যেত। সন্দেহ আছে? সন্দেহ আছে? তোমার হচ্ছে ডলা একটু দেখতে থাকো, আরেকজনকে হেল্প করো। আমি ছেড়ে দিচ্ছি। টেস্টগুলো কোথাও পাবেন না, দুনিয়ার কোনো স্পেশাল টেস্ট নাই এরকম করে লিখবে, ঠিক আছে? আপনারা এর সাথে অভ্যস্ত না, আমি লিখে দিচ্ছি, তারপরে বলে দিব সব কিছু। আপনারা হয়তো স্পাইনের ক্ষেত্রে শুনছেন হচ্ছে ম্যাকেনজির নাম, খুব বেশি জনপ্রিয় একটা নাম। আর পেরিফেরাল ক্ষেত্রে সিরাক্স, ঠিক আছে? সিরাক্সে ক্লাস 10 ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট আছে, নাম হচ্ছে অর্থোপেডিক মেডিসিন। ক্লাস 10 আমাদের সময় কে ছিল জানেন? আমাদের সময় ছিল রাজীব স্যার। আচ্ছা, প্রথমে যেটা করছিল উনি, প্রথমে আমাদের কাছ থেকে 1300 টাকা করে টাকা নিচ্ছে পার পিস। নিয়ে যেটা করছে, প্রথমে প্রত্যেকটা একটা একটা করে বাস্কেটবল কিনেছে। অনেকে নর্মালি ব্যাচ অনুযায়ী কিনে আর কি, বাস্কেটবল কিনেছে 5-6টা। তার পাশাপাশি হচ্ছে অ্যাম্পুল কিনেছে ভাঙার জন্য, আর হচ্ছে ইনজেকশন কিনেছে, আর হচ্ছে জ্যাসোকিনের নাম শুনছেন, লিডোকিন। জ্যাসোকিনের কয়েকটা বোতল কিনেছে। এই হচ্ছে 1300 করে নিয়ে গেছে প্রত্যেকের কাছ থেকে। তো আমাদের কি করেছে, বাস্কেটবল দিয়ে হচ্ছে যে ডলা, একটাকে যেটা বললাম ডলা ফিজিওথেরাপিস্ট, আপনি ওটা শিখেছে, যেটা বাস্কেটবল মোবিলাইজেশন, মানে বল মোবিলাইজেশন বলেন, অনেকে ইউজ করে। এটা নিয়ে অবশ্য কিছু না বলাই ভালো, সিনিয়ররা ইউজ করে, যেগুলো না বলাই ভালো। আর হচ্ছে অ্যাম্পুল ভাঙাইছে, কেমন অ্যাম্পুল ভাঙে আর ইনজেকশন কিভাবে নেয়, এতটুকুই শেষ। অর্থোপেডিক মেডিসিন আমাদের টাকা পয়সা, এরপরে আবার 1700 টাকা দিচ্ছে। এই এতটুকু করেছেন, আর কিছু না। আপনার 1 লাখের উপরে টাকা নিয়ে গেছে। বলতে পারলাম না, সেটা তখন তো জানতাম। আমি তোমাদের জন্য আসলে ইয়ে নিয়ে আসলাম, কেটি নিয়ে আসছিলাম, আর হচ্ছে জিঙ্ক অক্সাইডের ট্যাব আমার ব্যাগের ভিতরে আছে। যাও, আমার ব্যাগের ভিতরে জিঙ্ক অক্সাইড ট্যাব পাবো, আর আমার ড্রয়ারের ভিতরে কেটি পাবো। তাড়াতাড়ি নিয়ে কেটি আর কানিসেট, আর তোমার আমি বলে দিবেন, কিন্তু আমার আন্দাজ শেষ হয়ে শেষ। এন্ড ডাক্তারের হাতে লেগে বুঝেন না বন্ধু। প্রথমটা হচ্ছে এঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে ওয়ান লেগ স্ট্যান্ডিং, সেকেন্ড করব হচ্ছে মর্টিস টেস্ট, থার্ড করব হচ্ছে কিছু কম্বাইন্ড মুভমেন্ট। প্রথম হচ্ছে প্লান্টার ফ্লেকশন প্লাস অ্যাডাকশন প্লাস সুপেনশন, পরেরটা করব হচ্ছে প্লান্টার ফ্লেকশন অ্যাবডাকশন প্রোনেশন। পরে আর হচ্ছে সাবটেলার জয়েন্ট, হ্যাঁ আসেন 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 স্যার। পরে আসবেন হচ্ছে আপনার সাবটেলার জয়েন্টে, মানে টেলাসের নিচে। তারপরে আসলে হচ্ছে সাবটেলার ভেরাস টেস্ট, সাবটেলার ভালগাস টেস্ট। মেটাটার্সালে আসবেন হচ্ছে সবগুলো মুভমেন্ট টেস্ট করবে, টেস্ট মুভমেন্ট এগুলো। এরপরে আসবে হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট টেস্ট। ওকে, সো রেজিস্ট্যান্ট আপনি কি করেন? ফ্লেকশন করেন, অ্যাবডাকশন করেন, সুপেনশন করেন, প্রোনেশন করেন,
তারপর হচ্ছে লেখা শেষ হলে আমরা শুরু করবো ফার্স্ট থেকে। এমন একটা নাম ভোলা রোগ আছে, শেষ। ওকে, মুছে দেই। আর কিছু থাকবে একজন ভলেন্টিয়ার, আফ্রিদির মতো একজন ভলেন্টিয়ার সামনে চলে আসে, যার একটু ওয়েটটা একটু কম। তাহলে আমার জন্য একটু ইজি হবে। তবে নিয়ে পারব না, পাও ওটা না, পাও ওটা। এই মোবাইল ক্যাশ গিফট করছে নাকি আমাদের? ওকে, পাশা তোমার চেরো চেরো। ওকে, সো আমরা অ্যাঙ্কেল জয়েন্টে যদি স্পেশাল কেস নাটটা যদি ডায়াগনোসিস করতে চাই, তাহলে প্রথমে জানতে হবে হিস্ট্রি। যখন আমার কাছে আসবে ফার্স্ট থেকে একটা রুগী আমার কাছে আসলো, আমি জিজ্ঞেস করবো হচ্ছে প্রবলেমটা কি, সমস্যা কি। সে ধরো বললো হচ্ছে অ্যাঙ্কেলে ব্যথা, তাহলে কোথায় ব্যথা, কতদিন ধরে ব্যথা, ব্যথাটা কি কনস্ট্যান্ট না ইন্টারমিডিয়েট, কোনো ধরনের সোয়েলিং আছে কিনা বা কোনো ইনফ্লামেটরি সাইন আছে কিনা, এগুলো আমি একটু চেক করবো। তারপরে হিস্ট্রিতে দুইটা কি পয়েন্ট আছে, একটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন আর একটার নাম হচ্ছে টেনিস লেগ। আমরা জাস্ট কিছু রাফ কথা বলতেছি, যাদের মেধা মাশাআল্লাহ ভালো, যারা মনোযোগ দিতে পারে তারা একটু রিসিভ করবেন। বাকি মেইন ফোকাস জায়গাটাতে আমরা এখনো যাইনি, বাট আপনারা বার্ডেন হিসেবে নেবেন না। এটা অনেকে বলে যে স্যার বেশি পড়া যাচ্ছে, বেশি পড়া যাচ্ছে, তারপরে প্রেশার দিচ্ছি না, যা যাদেরকে নিতে বলছে না। সো হিস্ট্রিতে দুইটা কি পয়েন্ট আছে, একটা নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন অর ভাস্কুলার ক্লডিকেশন, দুই নম্বর নাম হচ্ছে টেনিস লেগ। ঠিক আছে, সো ভাস্কুলার ক্লডিকেশন or intermediate claudication. Second হচ্ছে টেনিস লেগ। নাম শুনছে কেউ? আর কিছু নাম আছে, নাম হচ্ছে ড্যান্সার, ড্যান্সার স্ট্রেন। ওকে, আর একটার নাম হচ্ছে রেট্রোক্যালকিনিয়া মার্সাইটিস। Sprain or denser leg line, retrocalcinia bursitis। খুব জনপ্রিয় কিছু নাম আছে, নাম হচ্ছে প্লান্টার ফাসাইটিস। কয়েকটা কন্ডিশন একটু জানবো আমরা পাশাপাশি। সো হিস্ট্রিতে আমরা এই কয়েকটা জিনিস দেখবো। প্রথমটা হচ্ছে ভাস্কুলার ক্লডিকেশন বা ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হচ্ছে এইরকম। অনেকে আমরা মনে করি যে কাফ মাসেলের ভিতরে, অনেকে আসলে আর কি এসে মনে স্যার এখানে প্রচুর ব্যথা, নাইটে রাতের বেলায় ক্র্যাম্পিং করে, ধরে রাখে। এদের ক্ষেত্রে আমরা একটু টেস্ট করবো, সেটা হচ্ছে তার ফিমোরাল আর্টারিতে কোনো সমস্যা আছে কিনা। কারণ যদি ফিমোরাল আর্টারি ব্লক থাকে, কোনো প্লাগ জমে থাকে, তখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। মনে হবে এখানকার পা বা টেম্পারেচার একটু কমে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। এটা কিছুক্ষণ হাঁটার পরে, ধরো 5 মিনিট হাঁটছে, 5 মিনিট হাঁটার পরে তুমি যদি তাকে বসতে দাও, আর পারতেছি না, ব্যথা হচ্ছে এখানে, বসে গেল, পা ভাঁজ করলো, ব্যথার সাথে সাথে নাই, 30 সেকেন্ডের মধ্যে ব্যথা নেই, বুঝছে কিনা। অথবা সে হাঁটতেছে হাঁটতেছে ব্যথা পাচ্ছি, তাকে যদি বলো এখন এটা ওয়াল ধরে পিছনের দিকে যান, স্ট্রেচ করেন, কমে যাবে সাথে সাথে, 30 সেকেন্ডের ভিতরে ব্যথা নাই হয়ে যাবে। সো এই ধরনের রোগী আসলে কাপ মাসেলকে যদি আপনি ধরেন, তাকে দেখবেন হচ্ছে টেম্পারেচার লো আছে, দুই পাশ যদি কম্পেয়ার করেন একটু ঠান্ডা ভাব পাবেন। এই ধরনের রোগী পাইলে অবশ্যই কার কাছে, কার্ডিওলজিস্ট অর ভাস্কুলার সার্জন, যার কাছেই পাঠান। তারপরে আসবে হচ্ছে আরেকটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অর ভাস্কুলার, আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল ক্লডিকেশন। আচ্ছা, নিউরোলজিক্যাল ক্লডিকেশনটা হচ্ছে যে পিএনএডি ডিস্ক বালজিং পেশেন্টদের ক্ষেত্রে অনেকের হয় না, এখানে ব্যথা আসে। এটা কোন এরিয়া? ডার্মাটোম এরিয়ার। কারো যদি এসে ব্যথা বলে আমার এখানে,
ওই এটা L4 সো গেল। এরপর আসেন হচ্ছে টেনিস লেগ। টেনিস লেগ হচ্ছে টেনিস এলবোর নাম শুনছেন, টেনিস লেগের হয়তো নাম শুনেন। টেনিস লেগ হচ্ছে ধরেন টেনিস প্লেয়াররা কি করে মাঝে মাঝে গ্যাস্ট্রোকিনিমিয়াসের মিডিয়াল হেডটা ইনজিউরড হয়, স্ট্রেইন করে, তখন এটাকে বলা হয় টেনিস লেগ। ইনজুরি আর স্ট্রেইন টু দ্য গ্যাস্ট্রোকিনিমিয়াস মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকিনিমিয়াসকে বলা হয় টেনিস লেগ। এরপর আসেন হচ্ছে ড্যান্সার লেগ। যারা নাচে তাদের কি হয় দেখবেন পিছনের দিকে ইয়ে থাকে, ক্যালকিনিয়াস থাকে, তাই না? উপরে কি থাকে ভাই? ফিবুলা টিবিয়া। সো এখানে কি হয়, এই যে টিবিয়া থাকে, এই টিবিয়ার পিছনের দিকে একটা স্পার তৈরি হয়। ছবি তো নাই যেহেতু ইয়ে করতে পারতেছি না, দাও বলে দিচ্ছি। তো এই গেল আমার টিবিয়া, এই হইল আমার বুঝলেন। কি হয়, টিবিয়ার পিছনের দিকে পোস্টেরিয়রলি একটা স্পার তৈরি হয়, পোস্টেরিয়র স্পার। এটা তখন খোঁচা দেয়। কাকে খোঁচা দেয়? আশেপাশে যত স্ট্রাকচার গুলো আছে এগুলোকে খোঁচা দেয়। এটাকে বলা হয় ড্যান্সার লেগ। যারা বেশি নাচানাচি করে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়, ঠিক আছে। আর যদি ক্যালকিনিয়াসের নিচের দিকে তৈরি হয় কোনো কিছু স্পার, হিল স্পার বা ক্যালকিনিয়াস স্পার, হিল স্পারকে বলা হয় প্লান্টার ফাসিটিসের অ্যাডভান্স স্টেজ। বাট 90% হিল স্পার, 80 to 90% হিল স্পার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, সিম্পটম না। তুমি যদি এক পাশে এক্সরে করো দেখবে হিল স্পার হয়ে গেছে, অন্য পাশে যদি এক্সরে করো সেম দেখবে হিল স্পার আছে, বাট ব্যথা নেই। কারণ বুঝতে হবে হিল স্পারটা মেইন প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আশেপাশে ফাঁসাটা, ফাঁসা যেটা আছে, পিঞ্চ করতেছে যেগুলো আছে এগুলাতে সমস্যা, স্পারের সমস্যা না। সো 80 to 90% হিল স্পার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, সিম্পটম নাই। এরপর আসা হচ্ছে রেট্রোক্যালকিনিয়া স্যার। বার্সাইটিস। একটা কোশ্চেন স্যার, যদি মানে বললেন স্যার ফাঁসাতে প্রবলেম, ফাঁসাতে কি ধরনের প্রবলেম হতে পারে তাহলে সেক্ষেত্রে মানে সব যদি থেকেই থাকে ব্যথায় রাপায়, তাহলে ব্যথাটা আসতেছে কখন, কোন মোমেন্টে যায়? ওকে, তো বলতেছি হচ্ছে এই ধরনের হিল স্পার পেশেন্টে অ্যাসিম্পটোমেটিক, বাট প্রবলেম হচ্ছে ফাঁসাতে। ফাঁসাতে কি তৈরি হয়? ফাঁসাটা টাইটনেস তৈরি হয়। জি স্যার। ফাঁসা টাইটনেসের জন্য অনেকের ব্যথা তৈরি হয়, সেই প্লান্টার ফাসাইটিস। একই জায়গায় ফাঁসার অরিজিনের জায়গাটা ফাঁসার টাইটনেস, তখন আমরা কি করি আস্তে আস্তে ধরে ধরে দেখো ফাঁসাটাকে রিলিজ দিই। অ্যান্সার কি হয়েছে না অন্য কিছু আরো জিজ্ঞেস করছিলাম? না স্যার, এটাই মোটামুটি। এরপর হচ্ছে রেট্রোক্যালকিনিয়া বার্সাইটিস। বার্সা কি ভাই? বার্সা হচ্ছে একটা ফ্লুইড স্যাক, পানির তলে যদি কোনো কারণে ইনফ্লাম হয় কিছু একটা দিয়ে, রেট্রোক্যালকিনিয়া হচ্ছে ক্যালকিনিয়াসের পিছনে দিকে, তখন কি হয় পা অনেকের ক্ষেত্রে, ফিমেল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে ফুলেছে, এটা ফুলা থাকে, পিছনের দিকে ফুলা থাকলে এই দুটার ম্যানেজমেন্ট হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন তুমি জাসোজেন গুলো নিয়ে আসতো কালকে কালকে মনে করে ইনফিল্ট্রেশন, আমরা একটা ইনফিল্ট্রেশন দেখাবো এখানে আজকে না। তারপর হচ্ছে প্লান্টার ফাসাইটিস। সেটা তো বললাম যে যদি মনে হয় যে ফাঁসার অরিজিনের জায়গাটাতে ব্যথা তৈরি হচ্ছে এবং টেন্ডার স্পট আছে, তখন তাকে বলবো প্লান্টার ফাসাইটিস। বাট কোনো স্পেশাল টেস্ট কিন্তু এগুলোর মধ্যে পাওয়া হয়, এগুলো কোনো স্পেশাল টেস্ট হয় না, ঠিক আছে। সো প্রথমটা হচ্ছে ড্যান্সার লেগে তুমি রেট্রোক্যালকিনিয়ার পরে ড্যান্সার লেগে তুমি হচ্ছে ডরসিফ্লেশনে পেইন পাবো, প্যাসিভ ডরসিফ্লেশন। তাহলে পরে আসতেছে, আপাতত এতটুকু হিস্ট্রি নিলাম, শেষ। কোনো সমস্যা আছে কি? এখন আসে হচ্ছে আমাদের সেই ফাংশনাল এক্সামিনেশন। অনেক সময় অনেক পেশেন্ট হয়তো রাতের বেলা শুয়ে থাকলে হঠাৎ করে কাশনো লাইট ক্র্যাম্পিং বললাম তো আমরা, ক্লাউডিকেশন হতে পারে, সেটা ভাস্কুলার হতে পারে, সেটা নিয়ে বলেছি। নিউরোলজিক্যাল বোধহয় কি সেম প্রসেস? না না না, ও নিউরোলজিক্যাল হচ্ছে কেউ যদি হাঁটতেছে, ধরেন 5 মিনিট হাঁটতে পারে, অনেকে এসে বলে স্টেনোসিস, স্টেনোটিক পেশেন্টদের এই ধরনের ক্লাউডিকেশন থাকে। হাঁটতেছি 5 মিনিট হাঁটলাম, হাঁটার পরে তারা 10 মিনিট বসতে হবে, আস্তে 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 ব্যথা হবে, তারপর আবার হাঁটতে হবে, আচ্ছা ভাস্কুলার ইমিডিয়েট চলে যাবে, ইমিডিয়েটলি চলে যাবে, 30 to 1 মিনিটের মধ্যে চলে যাবে। এটার বসে আমি পা ভাঁজ করতে পা বলবো, ভাঁজ করে ফেললে অথবা তারা খালি এক্সটেন্ড করে।
সো দুইটা দিয়ে তুমি বুঝতে পারবো আসলে এই রোগী কি তোমার নাকি কার্ডিওলজিস্ট। এখন আসেন হচ্ছে আপনি ধরেন বুঝে ফেললেন এটা কোমর থেকে ব্যথাটা আসেনি, ব্যথা আসছে হচ্ছে আপনার অ্যাঙ্কেলের নিজস্ব লোকাল পেন। তাহলে এখন আমরা শুরু করে দিই। ফার্স্ট স্টেপটা হলো যেটা বুঝতে পারলাম ফাংশন একদম কিন্তু শুরু, ঠিক আছে। কিছু স্পেশাল টেস্ট দুই একটার নাম বলে দিব, চাইলে মন চাইলে সামনে আসতে পারেন। বড় ভাই সামনে ভাই চলে আসেন না সামনে। ওকে, ওয়ান লেগ স্ট্রেচ দেখবো না আর দেখাতে হবে, আমি রাখছি আর লেখা কিছু নাই, গাড়িগুলো শুনলাম। ওকে, ফার্স্টটা হচ্ছে ওয়ান লেগ স্ট্যান্ডিং। ওয়ান লেগ স্ট্যান্ডিং কি করবে, টিপ টো রেজ করবে, মানে হচ্ছে টোর উপরে দাঁড়াবে। দাঁড়াও, একটা ভালোবাসা তৈরি হবে তোমার। এক পায়ে দাঁড়াবে। এই অবস্থা যদি পেইন তৈরি হয় এবং উইকনেস থাকে, পেইন এন্ড উইকনেস টু দ্য কাফ মাসল, যদি ব্যথা থাকে এখানে তাহলে বুঝতে হবে তার টেনিস লেগ আছে। যদি সাথে ট্রমার হিস্ট্রি থাকে, এক নম্বর কথা। যদি ট্রমার কোনো হিস্ট্রি না থাকে তাহলে আমরা টেনিস লেগ ধরবো না। ওকে স্যার। পেইন থাকতে হবে, পাশাপাশি উইকনেস থাকতে হবে। তো আমরা চেক করবো হচ্ছে পেইন এন্ড উইকনেস, এটা টেনিস লেগ চেক করার ফার্স্ট পলিসি, ঠিক আছে, স্পেশাল টেস্ট। সো সেকেন্ডটা হচ্ছে আমাদের মর্টিস টেস্ট। আসো প্রথম সময় স্যার এখানে যদি ট্রমা হিস্ট্রি না থাকে তাহলে তো ভালোই। মাসকুলার রিলেটেড স্যার। টাইটনেস আর ওটা কোনো ডায়াগনোসিস হিসেবে ধরা যাবে। সো ফার্স্টটা হচ্ছে কারো যদি ট্রমার হিস্ট্রি থাকে, পড়ে গেছিল খেলতে গিয়ে, তখন আমি ওটা দিয়ে শুরু করি। আদারওয়াইজ আমার ওটা বাদ, ডাইরেক্ট আসে এখানে। বালিশ দাও না একটা স্যার। বালিশের অবস্থা খুবই নাম রইলে আর লাগবে আমার কি, আর পায়ের নিচে লাগবে। পানি সিপ দেওয়া যায়। রুগীর পা ধরবে কিছুদিন পরে। আমাদের একদিন আমি জানি ইন্টারনে 2017 সালে শেষের দিকে রুগীর পা ধরে, নর্মালি তো আমরা পা ধরে অভ্যস্ত। পরে দেখলাম কি রুগী আমার পা পরে গেছে। স্যার আপনি আমার পা ধরছেন? ভাই এটা তো আমার কাজ। বয়স্ক আঙ্কেল, বয়স্ক। আরেকটা হিন্দু, উনি যেটা করছে একবারে নিচে নমস্কার দিচ্ছে, ভাই মারছে। আচ্ছা আমি করছি, ওকে। সো কেন নিচে বালিশ দিলাম সেটা হচ্ছে গ্যাস্ট্রোটাকে আমরা অফ করলাম। গ্যাস্ট্রো মেইনলি কাজ করে, মানে গ্যাস্ট্রিকনিমিয়াস মেইনলি কাজ করে নি এক্সটেনশন অবস্থাতে। যখন নি এক্সটেনশন থাকবে তখন গ্যাস্ট্রো কাজ করবে, যখন নি হালকা সেমি ফ্লেক্স থাকবে তখন হচ্ছে সোলিয়াস এন্ড গ্যাস্ট্রো কম কাজ করবে, ঠিক আছে। তো সোলিয়াসের জন্য আসলে কোনো স্পেসিফিক কিছু না যে ফ্লেক্সনই করতে হবে বা এক্সটেনশন করতে হবে, বাট গ্যাস্ট্রোর জন্য স্পেসিফিক্যালি হচ্ছে ফ্লেক্সন করে রাখতে হবে, যাতে গ্যাস্ট্রোটাকে অফ রাখা যায়। গ্যাস্ট্রো মেইনলি এক্সটেনশনে কাজ করে। এখন আসলে হচ্ছে মর্টিস টেস্ট। 7 দিন ইনজুরির 7 দিনের মধ্যে, ধরুন পড়ে গেছে হঠাৎ করে, ইনজুরির 7 দিনের মধ্যে এই টেস্ট করা যাবে না। মর্টিস টেস্ট করা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট দেখার জন্য। অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার, যেটা অ্যাঙ্কেল স্প্রেনের জন্য দায়ী না স্যার? কোনটা স্যার? ভুলে গেছি স্যার, আবার কই দেন। টিবিও ফিবুলার লিগামেন্ট, টিবিও ফিবুলার। আর দুটো লিগামেন্ট আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিও ফিবুলার। আমরা একটু লিগামেন্টগুলোকে রিক্যাপ করে তারপরে শুরু করে দিই। একটু আবার রিক্যাপ করি। ওরা পরে দাও ভাই, আমি এর ডায়াগনোসিস করতে এসেছি, তোমরা দেখাই দিয়েছি। টিবি এবং ফিবুলার মধ্যে সামনের দিকে একটা লিগামেন্ট থাকে, পিছনের দিকে একটা লিগামেন্ট থাকে, দুটাকে একসাথে লাগানোর জন্য। কারণ যদি ওই লিগামেন্টে কোনো ধরনের মানে স্প্রেন তৈরি হয় বা ইলাস্ট্রিসিটি বেড়ে যায় তাদের, তখন কি হবে, দুটো আলাদা হয়ে যাবে, সরে যাবে। এটা ফ্র্যাকচার হিসেবে ধরে নেই স্যার। পেশেন্ট স্যার মানে যদি এরকম কি হয়, কি কি হিস্ট্রি দিতে পারে, মানে সেটা এত এত জিজ্ঞেস করলে তো আমি টিকতেই পারবো না, আগে দিয়ে পারবো না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে লেটারাল অ্যাসপেক্টে কিছু লিগামেন্ট থেকে, তার মধ্যে মেইনলি হচ্ছে 4টার মধ্যে প্রথমটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে নাম, টেলোফিবুলার লিগামেন্ট, অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, ক্যালকেনিওফিবুলার লিগামেন্ট। 3টা লেটারাল লিগামেন্ট
আরেকটা নাম হচ্ছে ক্যালকিনিও কিউবয়েড। এই ক্যালকিনিয়াস এবং কিউবয়েডের মধ্যে লিগামেন্ট। তার আগে মনে হচ্ছে হাড়গুলোর নাম একটু বলে যাই। প্রথমটা হচ্ছে টিবিয়া এবং ফিবুলা, পরে হচ্ছে টেলাস, তারপরে যদি নিচের দিকে নামো তখন পাবো হচ্ছে ক্যালকিনিয়াস, সামনের দিকে যদি আসো সেটা হচ্ছে নেভিকুলার, তারপরে কিউবয়েড না নেভিকুলার কিউনিফর্ম প্রথমে পাবা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম, ইন্টারমিডিয়েট কিউনিফর্ম, লেটারাল কিউনিফর্ম, লাস্টেরটা কিউবয়েড। কিউবয়েড সামনের দিকে হচ্ছে মেটা টার্সাস, তারপরের দিকে ফ্যালাঞ্জিস। এখন আসেন হচ্ছে লেটারাল, যখন আমরা লিগামেন্টগুলোর নাম বলবো সবগুলো নাম আসবে নিচে থেকে উপরের দিকে। টেলো অ্যান্টেরিয়র টেলো ফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র টেলো ফিবুলার লিগামেন্ট, ক্যালকিনিও ফিবুলার লিগামেন্ট, আরেকটা হচ্ছে ক্যালকিনিও কিউবয়েড লিগামেন্ট। চারটা শেষ। এখন আসেন হচ্ছে ডেল্টয়েড লিগামেন্টের দিকে। মিডিয়াল দিকে যদি আসেন নাম আসবে হচ্ছে উপর থেকে নিচের দিকে। টিবিও টেলার, অ্যান্টেরিয়র টিবিও টেলার, পোস্টেরিয়র টিবিও টেলার, টিবিও ক্যালকেনিয়ার, টিবিও নেভিকুলার। শেষ চারটা, 4 4 8, আর এদিকে দুইটা 10টা। 10। এই এতটুকু নাম বললে মনে করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। স্পেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা কিন্তু স্পেনই হয়। এখন আসেন হচ্ছে প্রথমে আসছিলাম হচ্ছে মর্টিস টেস্টে। মর্টিস টেস্টটা হচ্ছে এরকম, পা বের করে দেন। আর ওকে, ধরলাম, ধরে তার আগে বলতে হবে ভেরাস কোনটা ভালগাস কোনটা। ভেড়া ভিতরে ভেরা ভেরা সাইডে আর ভালগাস আউটসাইড। তার ভালগাস হচ্ছে সেই রুলসটা হচ্ছে আপনার নি জয়েন্টের ক্ষেত্রে, বাট অ্যাঙ্কেলের ক্ষেত্রে উল্টা। আপনি যে রুলসটা বলছেন সেটা হচ্ছে নি জয়েন্টের ক্ষেত্রে, ও যেটা বলছে পারফেক্ট। ভেরা অ্যাঙ্কেলের ক্ষেত্রে ভিতরে দেখবেন। সো এটা হচ্ছে ভেরাস স্ট্রেচ। আরেকটু আসুন, এই একটু ভিতরে যাও। ওকে, একটু ভিতরে যাও। ওকে, না কিচ্ছু করবো না, কোনো ধরনের স্ট্রেস নাই, কিচ্ছু নাই। ধরবো, ধরে মিডিয়ালি হালকা একটু স্ট্রেচ করব। সাডেন একটু স্ট্রেস দিয়ে চলে আসবো, বাট কোনো ধরনের ট্রাকশন দিব না। ধরলাম, করে একটু ভেরাস স্ট্রেস দিয়ে চলে আসবো। আমি কি চেক করব? চেক করব হচ্ছে পেইন হয় কিনা, হাইপার মোবাইল কিনা, এবং ক্লিক সাউন্ড হয় কিনা। তিনটা জিনিস, পেইন, হাইপার মোবিলিটি এন্ড ক্লিক সাউন্ড। যদি তিনটেই হয়, তোমার সাউন্ড লেগের সাথে যদি কম্পেয়ার করে দেখা যায় যে এখানে হাইপার মোবিলিটি আছে, ক্লিক সাউন্ড আছে, অথবা পেইন আছে, তখন আমি এই টেস্ট পজিটিভ হিসেবে ধরে নেব। ঠিক আছে? সো টেস্ট পজিটিভ মানে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার লিগামেন্ট ইনজুরি। ভেরাস স্ট্রেচ করছে, ভেরাস স্ট্রেচ, ছেড়ে দেবেন রেঞ্জ। এরপর আমি একটু ক্লিক করে চলে আসলাম, দেখলাম তার কোনো ধরনের হাইপার মোবিলিটি আছে কিনা, কোনো ধরনের ক্লিক সাউন্ড হয় কিনা, কোনো পেইন তৈরি হয় কিনা। যদি এটা তৈরি হয় তাহলে টেস্ট পজিটিভ। এই মর্টিস টেস্ট কেন করা যাবে না? যদি করি তাহলে হবে কি, ইনজুরির পরবর্তীতে 3 থেকে 7 দিনের মধ্যে যদি করি তাহলে ইনজুরিটাকে আমি আরো বাড়াচ্ছি। 3 নাম্বার, কম্বাইন্ড কিছু মুভমেন্ট আছে, উপরে দিকে তুলে। সো কম্বাইন্ড মুভমেন্টের মধ্যে কেমন ভিডিও তো আছে। হ্যালো, এখন বলেন হ্যালো, তখন দেখাচ্ছে না। ওকে, সো কম্বাইন্ড মুভমেন্টের মধ্যে হচ্ছে ফুল ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন। ফার্স্টটা হচ্ছে, যদি ওখানে লেখা আছে প্লান্টার ফ্লেকশন, লিখে রাখো ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন। অ্যাডাকশন মানে হচ্ছে বাইরের দিকে। এই সুমন স্যার এই কাজটা খুব বেশি করতে হচ্ছে, মাঝে মাঝে ভুল করতো, টাকা থাকতে পারে। তোমার পাওনাই বলে না সুমন স্যারের? আচ্ছা, ওকে। সো ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, অ্যাডাকশন এন্ড একটু ভুল আছে, মানে প্রোনেশন হবে এটা। যদি সুপারনেশন লিখে থাকে একটু প্রোনেশন করে দেবো। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, অ্যাডাকশন এন্ড প্রোনেশন। এই প্রোনেশন অবস্থাতে আমি কি দেখবো সেটা হচ্ছে লেটারাল লিগামেন্টগুলোর কি অবস্থা। ভুল কি লিখছিলাম? হ্যাঁ, তাহলে একটু প্রোনেশন করে দিব। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, অ্যাডাকশন এন্ড প্রোনেশন। ওই মানে ঠিকই আছে, সুপারনেশন। এটা সুপারনেশন, ঠিকই আছে, ঠিকঠাক। আমি বললে কি কেন? ওকে, এটা সুপারনেশন। প্রোনেশন হচ্ছে ভিতরেরটা, এটা হচ্ছে উপরের দিকে। সুপারনেশন মানে উপরের দিকে, এই যে এটা
প্রোনেশন হচ্ছে ভিতরের দিকে। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, অ্যাডাকশন অ্যান্ড সুপাইনেশন। এই অবস্থা যদি পেইন ফ্রি হয় এই এরিয়াতে, তখন বুঝবো হচ্ছে লেটারাল অ্যাঙ্কেল স্প্রেন। পাশাপাশি আরো একটা টেস্ট, সেটা হচ্ছে ক্যালকিনিও কিউবয়েড লিগামেন্টের জন্য একটা কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, এখন যদি মাঝে মাঝে অনেকের পেইন ফ্রি হয় এইসব জায়গাগুলোতে, এটার জন্য কোন মাসেল এই পাশে? টিবিয়ালিস Posterior. posterior, টিবিয়ালিস posterior, টিবিয়ালিস anterior তো হচ্ছে উপরের দিকে। ওকে, আগাও। এখন হচ্ছে সেকেন্ডটা কম্বাইন মুভমেন্টে ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, এখন হচ্ছে Adduction. অ্যাবডাকশন, Abduction. অ্যাবডাকশন এন্ড প্রোনেশন। এই প্রোনেশন অবস্থা যদি পেইন তৈরি হয় এই সব জায়গাগুলোতে, তখন ধরে নেব এক টিবিয়ালিস অ্যান্টেরিয়রের পেইন, সেকেন্ড হচ্ছে ডেল্টয়েডের পেইন। অনেকের ক্ষেত্রে পিছনের দিকে ব্যথা তৈরি হয়। যে পিছনের দিকে ব্যথা তৈরি হয়, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে কার? কোন মাসেল? Tibialis posterior. পেরিনিয়াস, Peroneus, ও আচ্ছা। পেরিনিয়াস লংগাস, পেরিনিয়াস ব্রেভিস। ঠিক আছে, এখন ব্যথা কই তৈরি হয়? বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা তৈরি হচ্ছে নেভিকুলার গায়ের উপরে, কারণ টিবিয়ালিস অ্যান্টেরিয়র ইনসারশন জায়গাটাই হচ্ছে সেটা। বোঝা গেছে? মেইনলি ব্যথা তৈরি হবে এখান থেকে সেইখানে, এই জায়গাটাতে। সেম এই এই করলে এইখানে ব্যথা তৈরি হবে এই জায়গাতে, অথবা এই ডেল্টয়েড লিগামেন্টের আশেপাশে। এখন ডেল্টয়েড লিগামেন্টের জন্য এটা আবার কনফার্মেটরি টেস্ট না, এটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়রের জন্য কনফার্মেটরি টেস্ট। বাট আমরা জানি মাসেলের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে রেজিস্ট্যান্স, Resistance. সেটা পরে বলছি। Contractile stress. হ্যাঁ, রেজিস্ট্যান্স টেস্ট। সো এরপরে আসেন হচ্ছে আমাদের মেইনলি সাবটেলার জয়েন্ট। মোটামুটি উপরের দিকে লিগামেন্টগুলো নিয়ে পরবর্তীতে চিন্তা করবো, আরো কিছু স্পেশাল টেস্ট আছে সেটা পরে দেখাচ্ছি। এখন আসেন হচ্ছে সাবটেলার জয়েন্টে। এখন একটা নাম বলতে হবে, নাম হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের আরেকটা নাম আছে, কে বলতে পারবে? অ্যাঙ্কেল জয়েন্টের একটা নাম আছে, অ্যাঙ্কেল জয়েন্টকে আরেকটা নামে বলে ভাইয়া। টেলো, শাবাশ। কি নাম? Talent, sir. ট্যালেন্ট, Fast guard. রিয়েল ট্যালেন্ট। এটি কম যাবে না। আচ্ছা, গেল। এখন আসা হচ্ছে সাবটেলার জয়েন্টে, বা পাটা বের করে দিব। এত না, একটু 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 ধাক্কা জানে কি? একটু ফাস্ট বলবো, হ্যাঁ, এতক্ষণ একটু মজা করলো, একটু ফাস্ট বলবো। প্রথম হচ্ছে সাবটেলার জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে ভ্যারাস স্ট্রেচ, একটা হচ্ছে ভালগাস স্ট্রেচ। কেন দেখি সাবটেলার জয়েন্টে কোনো ধরনের আর্থ্রাইটিস আছে কিনা। তার আগে আমরা একটা জিনিস মিস করে আসছি, সেটার নাম হচ্ছে প্যাসিভ ফ্লেকশন, প্যাসিভ এক্সটেনশন। কিসের জন্য দেখি? আর্থ্রাইটিস আছে কিনা। প্যাসিভ অলওয়েজ হচ্ছে ক্যাপসুলার প্যাটার্নের জন্য। প্যাসিভ ফ্লেকশন করলেন মানে হচ্ছে ডার্সি ফ্লেকশন করলেন, প্লান্টার ফ্লেকশন করলেন, করে কি দেখলেন? মানে ইকুয়াল লিমিটেশন আছে কিনা। যদি ইকুয়াল লিমিটেশন থাকে তাহলে ধরে নিতে হবে ক্যাপসুলার প্যাটার্ন পজিটিভ। প্রবলেম তার অ্যাঙ্কেল আর্থ্রাইটিস। আগামী আমার নেক্সটে। এখন সাবটেলার জয়েন্টে যদি আর্থ্রাইটিস হিসেবে চিন্তা করেন, তাহলে প্রথমে যেটা করতে হবে ভ্যারাস স্ট্রেচ এন্ড ভালগাস স্ট্রেচ। প্রথমে এখন যেটা করতে হবে অ্যাঙ্কেল দিকে একটু টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এখন আর অ্যাঙ্কেলের কাজ নেই, ক্যালকিনিয়াসকে ধরে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। এখন কি করবেন? একবার হয়েছে ধরে রাখছেন। এটার পজিশনটাকে বলা হয় কিংকং পজিশন। আপনারা কিংকং মুভি দেখেন, ওই মুভি অনুযায়ী কিংকং পজিশন বলে এটাকে। ধরে আপনি ভিতরের দিকে একবার প্রেসার দিবেন, ভ্যারাস স্ট্রেচ, ভালগাস স্ট্রেচ, স্ট্রেচ। যদি কোনো ধরনের টুইঞ্জেস ফিল হয়, টুইঞ্জেস মানে কি? স্পিন টাইপের। টুইঞ্জেস মানে হচ্ছে শর্ট পেন, সাডেন শর্ট পেন, হঠাৎ করে মনে হচ্ছে ব্যথা, খুব বেশি ব্যথা। কোন ধরনের যদি টুইঞ্জেস তৈরি হয়, হ্যাঁ, মাঝে মাঝে সিলিক মারে, হ্যাঁ মাঝে মাঝে সিলিক মারে। আচ্ছা, যদি ভ্যারাস এন্ড ভালগাস স্ট্রেচে যদি টুইঞ্জেস এবং পেইন তৈরি হয়, তাইলে যেটা এখানকার আর্থ্রাইটিস হচ্ছে প্রথম দিকে এই ভ্যারাস দিকে লিমিটেশন আসবে, পরবর্তীতে আস্তে আস্তে ভালগাসে গিয়ে ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে সাবটেলার জয়েন্টের আর্থ্রাইটিসের সিম্পটম। প্রথমে ভ্যারাসে গিয়ে লিমিটেশন আসবে, ভ্যারাস ফুল আসবে না, এই লিমিটেশন চলে আসবে এবং ইনফিল্ড হবে হার্ড।
পরবর্তীতে আস্তে আস্তে ভালগাসে গিয়ে ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে সাবটালার জয়েন্টের আর্থ্রাইটিস। ফিক্সড হয়ে গেলে আর ওখানে মুভ হবে না। না, এখন কয়েকটা নাম আছে, আগে মনে হচ্ছে বেসলাইনটা ক্লিয়ার। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রোসিস, অস্টিও আর্থ্রোপ্যাথি, টেন্ডিনাইটিস, টেন্ডিনোসিস, টেন্ডিনোপ্যাথি, স্প্রেন, স্ট্রেইন। এই কয়টা জিনিস জানলেই আমার জন্য চলবে, আমার ক্লাসে চলবে। অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেটরি সাইন থাকে, আর্থ্রোসিস মানে হচ্ছে ইনফ্লেমেবল হার্ট, এটা অ্যাক্টিভ, এটা ক্রনিক। কিন্তু নরমালি আপনি যদি অস্টিওআর্থ্রাইটিস লিখে ফেসবুকে সরি গুগলে সার্চ দেন, তখন যেটা পাবেন সেটা হচ্ছে ক্রনিক ডিজেনারেটিভ চেঞ্জ, কে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। আর ক্লিনিক্যালি আসলে ব্যাপারটা এমন না। আর্থ্রাইটিস মানে হচ্ছে ইনফ্লামেটরি সাইন থাকে, আমরা সবাই জানি। আইটিস মানে ইনফ্লামেশন। আর সেকেন্ডটা হবে তাহলে এটা কি থাকবে? ইনফিলটা স্পাজমেটিক, ব্যথা হবে যাবে, ব্যথা হবে যাবে। অস্টিওআর্থ্রোসিস মানে হচ্ছে হার্ট ইনফেকশন, ঠিক আছে? এই দুটোই ক্রনিক। এখন অস্টিওআর্থ্রাইটিসকে আপনি একবার বলতে পারবেন না, যেহেতু গুগল বাবাজি বলে না, বাইরের বাবাজি বলে না। অস্টিওআর্থ্রোপ্যাথি মানে হচ্ছে আপনার জয়েন্ট তো গেছেই, সাথে মাসল গেছে। আর্থ্রোপ্যাথি। এখন আসলে হচ্ছে টেন্ডিনাইটিস, সেম জিনিস। আইটিস মানে ইনফ্লামেশন, ওসিস মানে হচ্ছে ক্রনিক, প্যাথি মানে হচ্ছে টেন্ডনের সাথে আরো কিছু আছে, আরো অন্য কোনো অ্যাবনর্মালিটিস আছে, অন্য কোনো কিছু। এখন নরমালি অ্যাকিউট বলতে কতদিন বোঝায়? 2 মাস। এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এরা মারামারি করে আমাদের একটা ঝামেলা করে। একজন বলে হচ্ছে 21 দিন, একজন হচ্ছে 42 ডেজ। আমরা ধরে নিব যে কোনো একটা মধ্যে আছে, আমরা 21 দিনকেই হিসেব করে নিব। এই কাজগুলো করো, আর তুমি এক জায়গায় যে কোনো একদিকে থাকতে হবে। এরপরে আসলে হচ্ছে সাবটেলার জয়েন্ট আপনার শেষ। সাবটেলার জয়েন্টে আর্থ্রাইটিস আপনি মেজার করতে পারছেন কি পারেন নাই সেটা আপনি দেখে নিয়েছেন। আপনাদের লেভেল অনুযায়ী অ্যাট লিস্ট ক্যাপসুলার প্যাটার্ন আপনি সিলেকশন করতে পারছেন কিনা সেটা আপনি দেখে নিলেন। প্রথমটা ছিল অ্যাঙ্কেল জয়েন্টের জন্য, পরেরটা ছিল হচ্ছে সাবটেলার জয়েন্টের জন্য, 3 নম্বর ছিল মড স্ট্রেস, 4 নম্বর ছিল হচ্ছে কম্বাইন্ড মুভমেন্ট, 5 নম্বরে আসলে হচ্ছে কিছু মেটাটার্সালের জন্য মুভমেন্ট করবো। মেটাটার্সালের কোন ধরনের মুভমেন্ট লস আছে কিনা এটা চেক করবো। কেন চেক করবো একটু পরে বলে দিচ্ছি আমি। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আপনি ট্রাকশন দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসলেন, কারণ এখন অ্যাঙ্কেল জয়েন্ট কাজ করতেছে না। এখন যেটা করলেন সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে মুভমেন্ট করলেন, সেটা ট্রাকশন দিয়ে টান দিয়ে বের করে নিয়ে এসে এখন মেটাটার্সালকে মুভমেন্ট করলেন, নিচে মুভমেন্ট করলেন। ছাড়ো, তুমি করতেছো, তুমি নিজে করো না, করলেন। ভিতরের দিকে একবার মুভমেন্ট করলেন, বাইরের দিকে একবার মুভমেন্ট করলেন। ভিতরের দিকে যখন আপনি মুভমেন্টটা করলেন, এইটা হচ্ছে কনফার্মেটরি সাইন ফর দ্য ক্যালকেনিয়া কিউবয়েড। এটা দ্বারা আপনি 100% কনফার্ম দ্য ক্যালকেনিয়া কিউবয়েড। কেন তো ক্যালকেনিয়া কিউবয়েড নিয়ে কথা হচ্ছে, আপনারা হয়তো এর আগে এই লিগামেন্ট সম্বন্ধে এত নোটিস করেন না। কারণ হচ্ছে বাইফার্কেট লিগামেন্ট নামে একটা জিনিস পাবেন আপনি। বাইরের দেশে যখন অ্যাঙ্কেল স্প্রেন হয় ওরা আপনার লেখে দেয় না, নরমালি লেখে না যে লেটারাল অ্যাঙ্কেল স্প্রেন, ওরা লেখা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লেখা পাবেন আপনি বাইরে থেকে আপনি বাইফার্কেট লিগামেন্ট। বাইফার্কেট লিগামেন্ট বলতে বোঝা যাচ্ছে ক্যালকেনিয়া কিউবয়েড যখনই হাঁটতে যাবে তখনই ব্যথা, হাঁটতে গেলেই ব্যথা। এখন কিউবয়েড কিভাবে বুঝবেন কোন জায়গায় আছে, পালপেশনও দেখতে হচ্ছে আমাদের। প্রথমটা আসবে হচ্ছে আপনি উপর থেকে আসেন, উপর থেকে এসে 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 প্রথম যে উঁচু জায়গার পরে এটা ডেবে যাবে, এই জায়গাটা থেকে 1 সেন্টিমিটার নিচে নামলেন, 1 সেন্টিমিটার উপরে আসেন, এখান থেকে এইটি হচ্ছে সেই লিগামেন্টের জায়গা। এটা হচ্ছে ক্যালকেনিয়া কিউবয়েড। সো যাদেরই অ্যাঙ্কেল স্প্রেন হয় বেশিরভাগেরই 90 থেকে 95% এই লিগামেন্ট যাবে, কারণ কি হাঁটতে গেলেই ব্যথা, হাঁটতে গেলেই ব্যথা। 2 নম্বরে হচ্ছে ক্যালকেনিয়া নেভিকুলার। এই দুইটা লিগামেন্টকে একসাথে বলা হয় বাইফার্কেট লিগামেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে ওরা এটাই লিখে দেয় বাইফার্কেট লিগামেন্ট। আর আমাদের দেশের বাংলাদেশে কি করে লেটারাল অ্যাঙ্কেল স্প্রেন, নামই হচ্ছে লেটারাল অ্যাঙ্কেল স্প্রেন। সো আমরা চলে যাই। সো আপনি 4টা মুভমেন্ট করলেন, মুভমেন্ট লিমিটেশন আছে কিনা সেটা চেক করে দিলেন।
এখন আসেন হচ্ছে রেজিস্টার্ড টেস্ট। রেজিস্টার্ড টেস্টের শুরুতে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে চাপ দেন। যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আইসোমেট্রিক কন্ট্রাকশন করতে হবে, কোনো ধরনের নড়াচড়া হবে না। আর চাপ দেন, হবে না এটা ম্যাক্সিমাম আইসোমেট্রিক কন্ট্রাকশন। তাহলে আপনার ওই পরিমাণ শক্তি থাকতে হবে, হ্যাঁ? উঠে কেন এটা? চলো একটু ভিতরে দিন। উঠতে পারবে না কেন? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি ছোট ছোট মাইক্রো ট্রমা থেকে থাকে সেগুলো বের হয়। দেন সাব দেন, শেষ, কিছু নাই। সেকেন্ডটা হচ্ছে ম্যাক্সিমাম ডরসিফ্লেকশন। ধরেন চলো, করো নাকি তোমার কেউ আটকেছি আমি? এটা ধরে যদি পেইন তৈরি হয় তাহলে কিছু সমস্যা। ডরসিফ্লেকশন কে করে? টিবিয়ালিস এন্টেরিয়র। প্লান্টার ফ্লেকশন কে করে? গ্যাস্ট্রো এন্ড সোলিয়াস। গ্যাস্ট্রো কিভাবে বুঝবেন? যদি ফুল এক্সটেনশন অবস্থাতে নিচের দিকে নামাইতে বলেন তাহলে গ্যাস্ট্রো, এই অবস্থা যদি নিচের দিকে নামাইতে বলেন গ্যাস্ট্রো, আর যদি ভাঁজ করা অবস্থা নিচের দিকে নামাইতে বলেন তাহলে সোলিয়াস। কনফার্ম? এরপর আসেন ইনভার্সন এন্ড রিভার্সন। যদি ইভার্সন করে বাইরে দিকে নেন, ইভার্সন ম্যান ঠিক নাম চলবে। ওকে, ইভার্সন যদি এই অবস্থাতে যদি পেইন তৈরি হয় তাহলে কার? পেরিনিয়াস লঙ্গাস এন্ড পেরিনিয়াস ব্রেভিস। কেমনে বুঝবেন কার পেইন? তার পরবর্তীতে হচ্ছে পালপেশন নামে একটা জিনিস আছে। পালপেশন সবসময় সবার লাস্টে। এখন আসেন হচ্ছে ইভার্সন গেলে ইনভার্সন দিকে আসেন। ম্যাক্সিমাম পা নড়াচড়া নাই, ঠিক আছে, এখানে থাকবে। এই অবস্থাতে যদি পেইন তৈরি হয় তাহলে টিবিয়ালিস পোস্টেরিয়র। চারটা আমাদের ক্লিয়ার। সো মেইনলি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের ক্যাপসুলার প্যাটার্ন শিখলাম। ক্যাপসুলার প্যাটার্ন ছিল হচ্ছে আমাদের প্লান্টার ফ্লেকশন এন্ড ডরসাল ফ্লেকশন ইকুয়ালি। একটা মধ্যে আমি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের কোনো আর্থ্রাইটিস আছে কিনা দেখলাম। সেকেন্ডটা যেটা দেখলাম সেটা হচ্ছে মোসানাকে। কোথায় পেয়েছিলাম হয়তো আমার জানার স্বল্পতা থাকতে পারে, বাট আমি অ্যাজ এ সিরেক্স কোর্স করা হিসেবে আমাদের যেটা পড়ানো হয়েছিল হয়তো বা চেঞ্জ হওয়ার অপশন নেই। হয়তো আপনাদের বইতেও ভুলে থাকতে পারে, অথবা আমাদের কোর্স যেটা করাইছে তাদের ভুলে থাকতে পারে। এটা হবে। আমি রিজেক্ট করতেছিলাম আপনাকে, তোমরা বলতে দিই খারাপ। তিন নাম্বার আসলে হচ্ছে কিছু জয়েন্ট কিছু স্ট্রেইন চেক করলাম। তার মধ্যে একটা জিনিস আমি একটু বাদ রেখে গেছি, সেটা হচ্ছে মর্টিস টেস্ট গেলে টেলার টিল টেস্ট বলে এটা শুনুন। আরো কিছু ইনস্টেবিলিটির জন্য অ্যান্টেরিয়র ড্রয়ার পোস্টেরিয়র ড্রয়ার হাবিজাবি, এগুলো আসলে কোনো সেন্সিটিভিটি ভালো না, স্পেসিফিটি ভালো না, এগুলো শুধু কিছু টেস্ট এমনি বানায় রাখছে, আসলে খুব একটা কোনো কাজ করে না। যে অ্যান্টেরিয়র ড্রয়ার সামনের দিকে, কিন্তু আপনাদেরকে এগুলোই করতে হবে, উপায় নেই। ক্লিনিক্যালি যখন আপনি আসবেন না, আরো আছে অ্যান্টেরিয়র ড্রয়ার পোস্টেরিয়র ড্রয়ার বহুত কিছু আছে হাবিজাবি। ওকে, তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে বসা অবস্থাতে একদম ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন করে ইনভার্সন করবেন। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন এবং আপনি যেটা করবেন ইনভার্সন। এই অবস্থাতে যদি পারেন, না পারলে আপনি সহায় করতে পারবেন, তবে সহায় করার থেকে বসা করাটা বেটার, ঠিক আছে। ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন এন্ড ইনভার্সন। এই অবস্থায় যদি পেইন তৈরি হয় তাহলে বলবো হচ্ছে ওকে। আমি তিনটা পজিশন বলবো, কে জানি বলছে, আপনারা কে পড়ছেন? ওই ম্যান, আপনি বলবেন, ঠিক আছে, যে কোন লিগামেন্টের জন্য কোনটা। একটা হচ্ছে ম্যাক্সিমাম প্লান্টার ফ্লেকশন, সেকেন্ড হচ্ছে মিড রেঞ্জে, 3 নম্বর হচ্ছে একদম ম্যাক্সিমাম ডরসিফ্লেকশন অবস্থাতে। 3 নম্বর যেটা বলছেন এটা হচ্ছে পোস্টেরিয়র ক্যালোপিভুলার, আর হচ্ছে মিডিয়াম যেটা হচ্ছে ক্যালোপিভুলার লিগামেন্ট, আর ওটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যালোপিভুলার। মাশাআল্লাহ, ক্লিয়ার। শেষ আপনারাই করেন। তো এই এতটুকু জানলে হবে। আমাদের কিছু ট্রেনিংয়ের জন্য কিছু লিগামেন্ট চেক করলাম, সাথে হচ্ছে ক্যালকুলিং কিওয়ার্ডটাকে চেক করে দিলাম, তার পাশাপাশি কিছু মর্টিস টেস্ট করলাম। কিসের জন্য জানি?
অ্যান্টেরিয়র টিবিও ফিবুলার। এখন এটা যদি সমস্যা খারাপ থাকে কারণ অ্যাঙ্কেলই থেকে 1 ঘন্টা এই পাবো না, এই খুবই শর্টকাট যাবো আমরা, নিয়ে অত বেশি কিছু দেখাবো। আমরা এক্সট্রা 2 দিন দিলাম। ঠিক আছে। আমি আসলে এখন ট্যাপিং করবো না, কিছু জিনিস দেখাবো, সেটার নাম হচ্ছে ফিগার অফ 8 কিভাবে করে। সেকেন্ডটা যেটা করবো সেটা হচ্ছে যদি কারো প্লাস্টারের প্রয়োজন হয়, ধরুন হঠাৎ করে প্লেয়ার করে গেছে, প্লেয়ারে কি করতে হবে, আমি তো সাথে সাথে গিয়ে প্লাস্টার করতে পারবো না, বাট প্লেয়ারে আমার খেলাইতে হবে। তুমি খেলতে গেছো কিন্তু তোমার আবার খেলাইতে হবে। খেলাবো কেন তখন? টাকা দিলাম না, তখন টাকা বাড়বে। দিয়ে তারপরে তুমি লাস্ট উইকেট 2 রান লাগে, তোমার এখন ইনজুরি হয়েছে, তোমার খেলাবো না আমি, তামিম ইকবাল লাস্ট গান ছিল স্যার জি। তোমার আমার খেলাই দিয়ে হবে, অপশন নাই। তো তখন যেটা করে সেটা হচ্ছে এই জিঙ্ক অক্সাইডের ট্যাপ দিয়ে কিচ্ছু না খালি ট্যাপ করে দেয়, কয়েকটা স্ট্রিপ করে দেয়, তার পাশাপাশি ফিগারে বেট করে দেয়। এইটা আর প্লাস্টার কাছাকাছি, খুবই শক্ত, খুবই শক্ত, আপনারা ধরে দেখতে পারেন, খুবই শক্ত। এটা দিয়ে কিচ্ছু না, খালি পুরোটাকে একটু আটকায় দেয় যাতে এটা আর না সরে যায়। যেহেতু লিগামেন্ট একটু টান লাগছে তখন কি হয়, এখান থেকে সরে যায় একটু, হালকা একটু স্ট্রেচের কারণে। তখন আমরা একটু ধরে একদম ট্যাপ করে দিই ফুল। পজিশনটা ঠিক ঠিক হ্যাঁ, এখন আসলে হচ্ছে ফিগার ট্যাপিং, ট্যাপিং পরে দেখাচ্ছি, আজকে আর ট্যাপিং দেখাবো না, আমরা হচ্ছে ফিগার অফ 8 দেখাবো। ফিগার অফ 8 হচ্ছে নরমালি হচ্ছে যে স্ট্রিপ দিয়ে যেগুলো করে না, ওই যে কম্প্রেশন ব্যান্ডেজ, আপনারা কম্প্রেশন ব্যান্ডেজ অনেকেই করছেন, সেম জিনিসটাই করে। এখান থেকে দুটো টান দিবেন, খুলতেছি না আমি কিছু, দুটো টান দিলেন। এখন যেটা করবেন এইখান থেকে এসে আপনি সামনে দিকে চলে যাবেন, সারা নাকি 8 তৈরি করবো, এসে এই 8 এই আবার সামনে আসেন, 8 আবার সামনে আসেন, বাট আপনাকে এটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। 8 কয়েকটা স্ট্রিপ দিয়ে কেন ফিগার অফ 8 তৈরি করবেন? ফিগার অফ 8 উদ্দেশ্য হচ্ছে যাদের কারো যদি অ্যাঙ্কেল স্প্রেন থাকে তখন আমরা একটু প্রোটেকশনের জন্য এটা ইউজ করি, পাশাপাশি একটু ইভার্সন করে দিই। কারণ কি পোর্স কিন্তু এমনি, আমি তাকে একটু মিডিয়াম রয়েছে মানে নর্মালি একটু ডরসিফিকেশন করে একটু ইভার্সন করে তখন এটা তৈরি করে শক্ত করে ইয়ে করে দিই, তখন প্লেয়ারকে আমি বলি এখন আপনি মুভমেন্ট। বাট আর্লি মুভমেন্ট যে কোনো ধরনের স্প্রেনের জন্য ভালো। আমরা অনেকে 3-4 দিন পর্যন্ত শুয়ে থাকে, কিছু করে না, এটা খারাপ। আপনাকে আর্লি মুভমেন্ট করতে হবে, যত দ্রুত মুভমেন্ট করতে পারবে তত ভালো। বলবো 24 ঘন্টা পরেই মুভমেন্ট করা শুরু করে দিবে। কারণ স্প্রেন হচ্ছে ইনভার্সন, আপনার ডরসিফিকেশন কন্ট্রাফ্লেশনে কি সমস্যা? আপনারা বলেন না এরে সারাক্ষণ এরকম করতে, আর্লি মুভমেন্ট করলে তখন আর স্কার টিস্যু ফর্মেশন হবে না খুব বেশি। আমাদের কিন্তু ডিটিএফএম দিয়ে এখানে সারাদিন ধরে কোথায় কিসের জন্য স্কার টিস্যু, আপনার নামটা জানি কি? ওকে, সো ইটস স্কার টিস্যু, মাঝে মাঝে একটু ডাইভার্ট করে নিতে হবে। ওকে, জিঙ্ক অক্সাইড ইউজ করলে কি হবে, ফিক্সড হয়ে যাবে, পায়ের মুভমেন্ট হবে না। বাট আমার কি লাগবে, প্লেয়ারের মুভমেন্ট লাগবে। জিঙ্ক অক্সাইড কিন্তু আমাকে ফিক্সড করার জন্য, যেমন আমি টিবিএফ গুলোকে ফিক্স করে দেবো, বাট আমি যদি অ্যাঙ্কেলকে ফিক্স করে দিই তার কিন্তু মুভমেন্ট নেই। বাট আমার হাঁটতে গেলে কিন্তু প্লান্টার ফিশন ডরসিফিকেশন দুটো লাগে, ঠিক আছে। এখন আসা হচ্ছে কিছু ম্যানিপুলেশন, কিছু জিনিস থাকে না যে লুজ বডি থাকে, সো লুজ বডিকে কিভাবে ম্যানিপুলেট করা যায় সেটা আমরা একটু দেখি। চিত্র আসছিলাম ডায়াগনোসিস করতে, ডায়াগনোসিস পরবর্তী স্টেপে তো ট্রিটমেন্ট সব আমি দেখাই না, আর কি দেখাবে স্যার? আমরা তো শিখতে আমাদের আসছি। ভালো হয়েছে কি আপার লিমটা আমাকে যেহেতু দেয় নাই, সেক্ষেত্রে আমরা লোয়ার লিমে অনেক সময় দিতে হবে। এসআই জয়েন্টে খালি পেইন প্রভোকেশন টেস্ট 8টা, এটা তোমরা করলেও পারো, এটার জন্য আসলে আমার দরকার নেই, এটা তুমিও যা করবে আমিও তাই, টোটাল 7টা, ঠিক আছে। এটা আমাদের আসি, অ্যাঙ্কেল জয়েন্টে কেউ কি ম্যানিপুলেশন করে দেখছে? না স্যার, কখনো করিনি। হ্যাঁ, পেশেন্ট খুব কম আসে স্যার। সে অনেক পেশেন্ট দেখে। আচ্ছা, প্রথম হচ্ছে লুজ আমার বডি এখানে আসে না, কারেকশন করবেন। কারো জায়গায় যায় না। লুজ বডি কারেকশনের জন্য আপনাকে যেটা করতে হবে, এই ধরলেন আপনি ধরেন টিবিয়া গেল টেলাসের গায়ের উপরে ধরবেন, একটু স্ক্রিনকে গ্রাফ করলেন, স্ক্রিন গ্রাফ করে সোজা করলেন, নিজেকে শরীরটাকে সোজা করলেন, ঠিক আছে। এখন কি করবেন, একজনের বলো এটা ধরো, আর শরীর ধরো যেন না আসে, ভয়বার কিছু নাই, হ্যাঁ ঠিক আছে। এরকম করে ধরা যাবে না, ধরতে হবে হচ্ছে
স্মার্ট ওয়েতে। ওকে, সো কিং কিং পজিশনে আসলেন, ধরলেন, এটাকে নিচে রাখা যাবে না, এটাকে মিড রেঞ্জে নিয়ে আসলেন, ছেড়ে দাও পা। ওকে ওকে, ধরলেন, আপনি কি করবেন, খালি ওয়েটটা ছেড়ে দেবেন, বডি ওয়েট। বডি ওয়েট ছেড়ে দিলাম। এখন তো আমার বডি ওয়েট ও পায়ের উপরে, ফুল বডি ওয়েট ছেড়ে দিয়ে নিচে বসছি আমি। একটু বসা থেকে কিচ্ছু না, একটু ধাক্কা দিয়ে উঠে আসবো। শেষ। স্যার এই ক্ষেত্রে ফিক্সেশন মানে আমরা যে ওকে স্টেবল করছি নাকি এখানে উপরে ধরবো নাকি এখানে ধরতে হবে, না তো এগুলো তো উপরে। traction সে যদি হচ্ছে। হাত দিয়ে ধরে তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু ট্রাকশন দেওয়া। ম্যানিপুলেশন মানে এমন না যে মকা। গিয়ে খালি মোটর মোটর শব্দ করবে। ম্যানিপুলেশন মানে হচ্ছে আপনাকে খালি ট্রাকশন ফোর্স ইউজ করতে হবে, গিয়ে অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের ভিতরে থাকতে হবে। না স্যার, আমার কোশ্চেন ছিল যদি এখানে আমি ওকে স্টেবল করি তাহলে কি হচ্ছে সব কিছুতে ট্রাকশন হচ্ছে। আমার তো সেটা দেখার দরকার নেই। ফ্যাক্টরটা হচ্ছে কি, সে যদি কোথাও ধরতে পারে, এখানে এখানে দুটো আর্মপিটের এখানে দুটো ইয়া থাকে, নর্মালি ওইখানে ধরাই ভালো। উপরে কেমন তুমি ধরবা, এখানে ধরবা প্রয়োজন নেই, ওইখানে রাখাই ভালো। ঠিক আছে, তাকে বলবো ওইখানে দুটো ইয়া দেওয়া থাকবে, অথবা সে কিছু একটা দিয়ে ধরবে, তোমার কাজ কিচ্ছু না, ধরে তাকে মিড রেঞ্জে নিয়ে আসলা, একটু প্লান্টার প্লেশন সরি ডর্সাল প্লেশন করে দিলা, করে দিয়ে স্ক্রিন গ্রাফটিং করলাম, ধরে একটু ওয়েট দিয়ে ওয়েটটা ছেড়ে দাও নিচের দিকে, বসা থেকে একটু প্রেশার দিয়ে উঠে আসবো, খালি প্রেশার দিয়ে উঠে আসবো। ফুল বডি ওয়েট ছাড়তে হবে, এই ফুল বডি ওয়েট, ফুল বডি ওয়েট ছেলে ও সামনে দিয়ে চলে আসছে। সেকেন্ড, উপর 15 পর্যন্ত থাকবো, 10টা 15। নাস্তা করে আসছি তো স্যার। নাস্তা করে আসি স্যার। আমারটা কই? আপনি বলতেন আমরা ইয়ে কেটে রাখতাম স্যার, সেকেন্ড, আপনার নামে কয়টা ইয়ে কেটে রাখতাম পেশেন্টের ইয়ে, তাহলে তো আসেন নেক্সট। বেডের হাইটটা অনেক বেশি, তারপর আমরা সো বেডের হাইট একটু কম নেই, স্যার বেশি কম। এটা চলবে। আসো বেরো বাচ্চা। বাইক করে দাও। স্মার্ট প্র্যাকটিসটা হচ্ছে কি, সে একটা ম্যানেজমেন্ট করবে, এইভাবে। আর ডলা ফিজিওথেরাপিস্ট আমার মতো হয় নাকি, হ্যাঁ তো ডলা ফিজিওথেরাপিস্ট বললেও হবে, না বললেও হবে। আসো, ওকে, একজন একটু এখানে বালিশটা দিয়ে চাপিয়ে দেবো। এখানে কি, এইখানে এখন কে জানি বলছে না, এখন এই অবস্থাতে ট্রাকশন বেল্টটা এখানে লাগাই দিলে এটার জন্য, বাট ওটার জন্য তোমার সামনে দিতে হবে। এটা জন্য তুমি ধরলা, ধরে ফিক্সড করলা অ্যাকল স্ট্যান্ডের উপরে, ধরে তোমার ওয়েটটা ছেড়ে দিতে হবে, এই পা তুলে দিতে হবে, এটা বেশি নিচে নেমে গেছে। ঠিক আছে, ওয়েটটা ছেড়ে দিতে হবে। এখানে ম্যানিপুলেটিভ একটা বেড থাকে আলাদা হাইট ম্যানেজমেন্টের জন্য। ধরলাম, ওয়েট ছেড়ে দিলাম, ফুল ওয়েট ছেড়ে দিলাম। এখন 60, 45, 15 তিনটাতে রোটেশন মুভমেন্ট করবো। আরেকবার করে দেখো 65, 45, 15 ঠিক আছে জি স্যার। রোটেশন মুভমেন্ট করবো তিনটা রেঞ্জ। বাট এটা এখন দেখানো যাচ্ছে না হাইট ম্যানেজমেন্টের জন্য, হাইট না হলে কিচ্ছু হবে না, কিচ্ছু না, ধরে রোটেশন হবে না। তারপরে দেখা যায় এই মুভমেন্টটা করবো, এই মুভমেন্টটা হবে। এইটা যেমন অ্যাঙ্কেলের ক্ষেত্রে কাজ করে, এটা সেম নি জয়েন্টের জন্য কাজ করে। সো মেইনলি নি জয়েন্টের জন্য, বাট অ্যাঙ্কেল জয়েন্ট ইউজ করা যাবে এটা। স্যার এটা কেন করব? নি জয়েন্টে স্যার মানে কি? লুজ বডি, সবগুলো লুজ বডি ক্লিয়ার। ক্লিয়ার করে কই যাবে স্যার? সো প্রথমে হচ্ছে দুইটার জন্য, একটা হচ্ছে তোমার নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, দুইটার জন্যই, বাট মেইনলি হচ্ছে নি জয়েন্টের জন্য, বাট অ্যাঙ্কেল জয়েন্ট ইউজ করা যাবে লুজ বডি ক্লিয়ারেন্সের জন্য, মানে হচ্ছে লুজ বডিকে সরাই দেবে। লুজ বডির সমস্যাটা হয় কি? ওগুলো স্যার হ্যাঁ বলো। মাঝখানে গিয়ে রেঞ্জটা আটকায় দেয়। তখন আমরা এই করে 60 ডিগ্রি 45, 15 রোটেশন করে আসবো, এইটা সহকারে মুভমেন্ট হবে। ঠিক আছে, তো এই দুইটা ম্যানিপুলেশন ছিল। এখন আসলে হচ্ছে নি জয়েন্ট, নিচে খুব দ্রুত ফাস্ট। এখন আমাকে কিন্তু একটা জিনিস বলতে হবে, তাইলে বলতে মোটামুটি আমি সার্থক, সেটা হচ্ছে এখানে আসো তোমার জন্য
এটা হচ্ছে সবচেয়ে বেশি এটা- fracture কোন বলছে না ankle joint এটা পারবে সবচেয়ে বেশি হয় মানে শুনলেই দেখবে কি ওই জায়গাতেই হয়েছে তাহলে হচ্ছে ফিবুলা অ্যাঙ্কেল পাশে আর ধরুন কেমন আইডিয়া স্যার সবাই একটা একটা করে কইতে থাকে একটা তাও পারবো না কেউ যদি না জানে সবাই যদি একটা একটা করে কয় তাও পারবো না আমি শিওর অ্যাঙ্কেল অ্যাঙ্কেল আছে ওটা ফুট সহকারে অ্যাঙ্কেল এন্ড ফুট কাছাকাছি আছে বেরোতেছে বলি ওতে ফিফথ মিটার কারণ কি ফিফথ মিটার কিন্তু তোমার কিউবয়েডের সাথে ফোর্থ এন্ড ফিফথ দুটো একসাথে থাকে তাহলে কি হয় এইটা সবসময় ভালনারেবল থেকে ইনজুরি হচ্ছে যে কোনো সময় ফিফথ মিটার কিছু হইলে ফিফথ মিটার ফ্র্যাকচার কেমনে বুঝবো ফ্র্যাকচার ফিফথ মিটার ফ্র্যাকচার বোঝার ব্যাপার হচ্ছে এক টেন্ডারনেস পালপেশনে পেইন থাকতে হবে দুই নম্বর কি থাকতে হবে সোয়েলিং ইনভার্সন প্যাসিভ ইনভার্সন পেইনফুল হয়ে যাবে ঠিক আছে এই Tenderness তিনটে জিনিস থাকবে। থাকলে ফিফথ মিটার আমাকে আমাকে দেখা দিতে হবে ফিফথ মিটার কই থাকে ও বললাম না এই যে উপর থেকে আসবা আইসা আইসা প্রথম যে gap- এই যেখান থেকে মনে হবে গ্যাপ তৈরি হয়েছে এই যে পড়ে গেছে তার এক সেন্টিমিটার তার নিচে উপরটা। উপরে উপরে হ্যাঁ কি বইয়ের আর ছিল ক্যালকিনি কিউবয়েড লিগামেন্ট হচ্ছে কি তার থেকে 1 সেন্টিমিটার নিচে নামবো 1 সেন্টিমিটার উপরে উঠবো জি স্যার এই দুটা আর স্যার ওটা এক সেন্টিমিটার উপরে আসবো স্যার ব্যাক করবো ওকে আমরা একটু রিক্যাপ করব আর 10 মিনিট সময় নেব তারপরে প্রথম হচ্ছে আমরা যেটা করলাম অ্যাঙ্কেল জয়েন্টের সাথে একটা রুগী আছে এবার একটু বসেন ওখানে কষ্ট করুন এই আজকে আপনি থ্যাংক ইউ স্পোর্টসে যারা থাকে সারাক্ষণ অ্যাঙ্কেল জিম নিয়ে চিন্তা করতে হয় কারণ সারাক্ষণ সমস্যাই হয় অ্যাঙ্কেল জয়েন্ট নি শোল্ডার খুব একটা হয় না অ্যাঙ্কেল জয়েন্ট খুব হয় তো প্রথমে আসলে একটা যে রুগী চলে একটা সুন্দর মতো হিস্ট্রি নিলেন কি কি ধরনের সমস্যা হচ্ছে কতদিন ধরে সমস্যা হচ্ছে বাট আপনি রেডিওলজিক্যাল কোনো চেক করলেন না রেডিওলজিক্যাল চেক হবে পরে হিস্ট্রি নেওয়ার পরে হচ্ছে আপনার ইন্সপেকশন করবো তার হাঁটার সময় অনেকে আসলে দেখবেন হচ্ছে এরকম করে হাঁটে আমার কাছে একটা আঙ্কেল আসে এরকম করে হাঁটে তার মানে বুঝতে হবে তার ওয়ারেন্টি তার জুতার শেপ দেখে বুঝতে পারবেন তার কোন দিকে ভরটা বেশি পড়তেছে কোন দিকে কম পড়তেছে সো ওয়েট ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে 3 নম্বর যেটা করবো সেটা হচ্ছে ফাংশনাল এক্সামিনেশন প্রথমে আসলে তাকে এক পায়ে দাঁড় করাবো তারপর আমরা টিপটো রেস করতে বলবো যদি পেইন এন্ড উইকনেস তৈরি হয় তার পাশাপাশি ট্রমা হিস্ট্রি থাকে তখন আমি বলবো টেনিস লেগ গ্যাস্ট্রিক নিউমেসিস প্রবলেম আছে যদি না থাকে তাহলে ইটস ওকে কোনো প্রবলেম নেই সেকেন্ড যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটু লিখে দেবেন প্যাসিভ ডরসিফিকেশন এন্ড প্লান্টারফেশন প্যাসিভ ডরসিফিকেশন থেকে আপনি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের সবার না সবার লাগবে প্যাসিভ প্লান্টার এন্ড ডরসিফিকেশন থেকে আপনি হচ্ছে ক্যাপসুলার প্যাটার্ন চেক করে নেবেন তার অ্যাঙ্কেল জয়েন্টের আর্থ্রাইটিস অর আর্থ্রোসিস অর আর্থ্রোপ্যাথি আছে কিনা গেলেন এখন আপনি আসলে হচ্ছে কিছু কম্বাইন মুভমেন্টের সাথে কম্বাইন মুভমেন্টের আগে আসলে হচ্ছে আপনি মডিস টেস্টে মডিস টেস্ট কেন করা হয় অ্যান্টিরিয়র টিবিও ফিবুলার লিগামেন্টে কোনো প্রবলেম আছে কিনা যদি কারো থাকে এই ধরনের প্রবলেম এইটা এবং ওভার ইউজ ইনজুরির সাথে আপনি একটা কোরিলেশন পাবেন অনেকেই ওভার ইউজ ইনজুরি হয় পাটা ফুলে যায় বাট আপনার সেম কিন্তু এই টেস্ট করতে গেলেও ব্যথা তৈরি হয় সো এই কারণে প্রথম দিকে 3 থেকে 7 দিনের মধ্যে এই মডিস টেস্ট না করাই ভালো তবে কারণ হচ্ছে আমি ইনজুরিটাকে বাড়াবো তো তারপরে আসলে মডিস টেস্টের ট্রিটমেন্টটা হচ্ছে আপনার জিঙ্ক অক্সাইড অর প্লাস্টার অফ প্যারিস তারপর আসলে কিছু কম্বাইন্ড মুভমেন্ট আপনি করলেন কেন মুভমেন্ট করলেন কম্বাইন্ড মুভমেন্ট এটা কি ডেল্টয়েড লিগামেন্টের প্রবলেম নাকি এটা লেটারাল অ্যাঙ্কেল স্প্রেন আপনি একটু কনফার্ম করলেন বাট আপনি কনফার্ম না বাট আপনি একটু দেখলেন যে এটা আসলে কোন দিকে সমস্যা এরপর আপনি কনফার্মেশনের জন্য টেলার টেস্টে চলে যান ঠিক আছে টেলার টেস্টটা করে ফেললেন আমি তো সিরিয়াল বলে দিচ্ছি আপনারা এখন সিরিয়াল বানায় না টেলার টেস্ট করে আপনি কনফার্ম হয়ে নিলেন কোন কোন লিগামেন্টের সমস্যা আছে তারপরে চলে গেলেন আপনি সাবটেলার জয়েন্ট এখন আপনার অ্যাঙ্কেল জয়েন্ট শেষ সাবটেলার জয়েন্টের প্রথমে দেখলেন হচ্ছে ভ্যারাস স্ট্রেচ ভালগাস স্ট্রেচ তখন আপনাকে ট্রাকশন দিয়ে বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে সো ভ্যারাস এন্ড ভালগাস স্ট্রেচ থেকে আপনি দেখলেন হচ্ছে তার আর্থ্রাইটিস আছে কিনা প্রথম দিকে ভ্যারাসে কিছু লিমিটেশন থাকবে পরবর্তীতে আস্তে আস্তে তার ভালগাসে ফিক্সড এরকম
ফিক্সড হয়ে যাবে, ভালগাসে গিয়ে ফিক্সড হয়ে যাবে। মানে সাবটেলার আর্থ্রাইটিস প্রথম দিকে তার এইরকম অবস্থা থাকবে কিছুটা, পরবর্তী তার এরকম অবস্থা থাকবে কিছু না কিছু। ঠিক আছে, তো তারপরে আসলে হচ্ছে আপনি কিছু মেটাটার্সালের জন্য কিছু টেস্ট করলেন। কেন করলেন? কোনো ধরনের মুভমেন্ট লস আছে কিনা। তো যদি মুভমেন্ট লস থাকে, সাথে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনি ইনভার্সন করেন, কারণ আপনি কিন্তু ট্রাকশন দিয়ে অ্যাঙ্কেলটাকে বের করে নিয়ে আসেন, এখন যদি সাথে ইনভার্সন করেন, এটা হচ্ছে ক্যালকিনিক কিউবার্ড লিগামেন্টের জন্য কনফার্মেটরি টেস্ট। এখন আসেন হচ্ছে আপনি রেজিস্টার টেস্টে। মাথার উপর দিয়ে যেতেছে কেন? উপর দিয়ে গেলে আমার কিছু করার নেই, আর এতক্ষণ ধরে বকবক করতেছি। এখন আসেন হচ্ছে আপনার রেজিস্টার টেস্ট। রেজিস্টার টেস্টটা হচ্ছে আপনার কিংটম পজিশনে রাখবেন, আর হচ্ছে শরীরে যত শক্তি আছে, কি খাইছেন না খাইছেন সেটা দেখার দরকার না, সব শক্তি দিয়ে পেশেন্টকে ফোর্স দিতে হবে। ছোট খাটো যে কোনো ধরনের মাইক্রো ট্রমা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোনো জিনিসকে ছোট করে দেখা যাবে না, রক্ত। তারপরে আপনি যেটা করলেন সেটা হচ্ছে পেশেন্টের সাথে এডুকেশন করলেন, মানে হচ্ছে কথাবার্তা বললেন, ভাই কি অবস্থা, কেমন আছেন। তার পাশাপাশি আপনার এই সমস্যাগুলো হয়েছে, এটার জন্য এতদিন সময় লাগবে, এটার জন্য এতদিন সময় লাগবে। এটা অ্যাকিউট কেস ভালো হইতে সময় লাগে হচ্ছে ফার্স্ট উইকে। ধরুন আপনি অ্যাঙ্কেল স্প্রেন পাইলেন ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে আপনার ট্রিটমেন্ট হবে 5 days। আমি গিয়ে বসে বসে আমি ট্রিটমেন্ট শিখে 5 মিনিট সময় আছে, আমাকে নিয়ে শুরু করতে হবে কিনা জানি না, দেখি কতটুকু যায়। 5 দিন ট্রিটমেন্ট করবেন। প্রত্যেক দিনের ট্রিটমেন্টের পলিসি শুরু হবে 5 মিনিট করে, নিয়ে যাবেন হচ্ছে 15 মিনিটস। কি ট্রিটমেন্ট দিবেন? ট্রিটমেন্টের ভিতরে থাকবে হচ্ছে GTFM or DTM, not DTFM, ডিপ ট্রান্সভার্স ম্যাসেজ। এরপর আসলেন হচ্ছে 5 থেকে 15 মিনিট। আপনি প্রথম সপ্তাহে আসলেন, মানে হচ্ছে আপনি স্কার টিস্যু ফরমেশন হতে দিলেন না, ব্যথা কিন্তু দাঁড়াবে। এবং যে কোনো ধরনের স্পেন রোগীর ক্ষেত্রে, যে কোনো ধরনের ইনজুরির ক্ষেত্রে ওই মুভমেন্টটা রেখে ইনভার্সনের সমস্যা হবে। ওই মুভমেন্টটা রেখে আপনার প্লান্টার এন্ড ডরসাইলেশন তাকে করান। যত আর্লি মোবিলাইজেশন নিয়ে আসবেন, আর্লি মোবিলিটি নিয়ে আসবেন, তত দ্রুত রিকভারি করবেন। এরপরে সেকেন্ড উইকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 times per week, এবং তার ভালো হইতে সময় লাগবে 21 থেকে 28 দিন। 100% ভালো হবে আজকে, কারণ কি তাকে তো আমার অ্যাটলিস্ট অ্যাকিউট সময়টুকু দিতে হবে। এই অবস্থাতে আপনার DTM ফোকাস, পাশাপাশি আইসোমেট্রিক করেন ফার্স্ট উইকের দিকে, আইস ইউজ করেন, মানে প্রাইস যেটা আমরা ট্রিটমেন্ট ইউজ করি। সেকেন্ড উইকে এসে আপনি কি করলেন সেটা হচ্ছে মোবিলাইজেশন। অ্যাঙ্কেলের মোবিলাইজেশন তো সবাই জানেন। মোবিলাইজেশন মানে কি? মুভমেন্ট করবেন। মোবিলাইজেশন সিম্পল হচ্ছে মুভমেন্ট, প্যাসিভলি ধরে ধরে রাখলে দুটো এবার সবটিরে। আচ্ছা, মোবিলাইজেশন করলেন, DTM ইউজ করলেন সপ্তাহে 3 দিন। DTFM এর রুলস কয়দিন জানি, কত মিনিট? নামনেস পর্যন্ত খুশি 15 থেকে 20 মিনিট। এতক্ষণ ধীরে ধীরে করে স্যার আরো কি থাকবে? না না না, আমরা কিন্তু সেকেন্ডেতে আছেন। ফার্স্ট উইক থেকে 5 মিনিটস, অ্যাটলিস্ট 5 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত প্রথম সপ্তাহে নিয়ে যাবো 5 ডেজ। তো পুরো সপ্তাহের মধ্যে 5 দিন তাকে আসতে বলবো। সেকেন্ড উইক থেকে তাকে 3 দিন আসতে বলবো সপ্তাহে। থার্ড উইক থেকে তাকে 3 দিন। প্রথম সপ্তাহে তাকে আইসোমেট্রি শুরু করবো, প্রাইস ইউজ করবো। সেকেন্ড উইকে এসে তাকে হচ্ছে মোবিলাইজেশন করবো, প্যাসিভ মোবিলাইজেশন। সাথে সাথে DTFM এর প্রসেসটা বাড়তে থাকবে। আর যেটা করবো সাথে সেটা হচ্ছে ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং। কেন ইসেন্ট্রিক? আপনারা বাসায় গিয়ে অ্যাঙ্কেল জয়েন্টের দুনিয়া যা কিছু আছে, গুগল বাবাজের জিজ্ঞেস করতে করতে পাগল হয়ে যাবেন। যা যা কিছু আছে, জেন থেকে যেটা পান, স্পেশাল টেস্ট আর যাবো না। বাট আপনাদের পরীক্ষার জন্য আপনারা যেটা করবেন, কিছু স্পেশাল টেস্ট নেবেন, মানে করে যাবেন স্টেবিলিটির জন্য। আনস্টেবল যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, এগুলো একটু শিখে দেবেন। হবে জিনিস এগুলো খুব বেশি প্রবলেম তৈরি করবে। আপনারা যত ধরনের প্রবলেম তৈরি হতে পারে অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে, কিছু কিছু ডায়াগনোসিস থাকে, যেটা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে স্যার অ্যাঙ্কেল জয়েন্টে রিউমাটয়েড আর্থ্রাইটিস অবশ্যই হবে, সেগুলো আমরা পরের দিন বলবো। বাট আপনারা আগে নিজে শিখবেন, নিজে পড়বেন। যতটুকু আজকে পড়ানো হয়েছে ততটুকু আপনারা নিজে অ্যানালাইসিস করবেন। আমি যে শিক্ষাকে ধরবো না, আমরা যেটা করবো একটা গ্রুপ কিন্তু আমরা করে দিচ্ছি। 2টা গ্রুপের একটা কুইজ অনুষ্ঠান হবে কালকে শেষের সময়, একটা গিফটের ব্যবস্থা আছে। ঠিক আছে, সো ইসেন্ট্রিক স্ট্রেনিং করলেন। থার্ড উইক থেকে যেটা করবো সেটা হচ্ছে কনসেন্ট্রিক
কারণ কি ইসেন্ট্রিক করে আপনি ব্যথাটা কমাইলেন, যার ব্যথা থাকবে ইসেন্ট্রিক করলে সবচেয়ে বেশি লোড কই পড়ে জানি ভাই? অরিজিন ইনসারশন। Exactly. যখন আপনি ইসেন্ট্রিক করবেন তখন সবচেয়ে বেশি লোড দেখবেন হচ্ছে অরিজিনাল ইনসারশনের দিকে, আর যখন কনসেন্ট্রিক করবেন তখন হচ্ছে মাসেল বেলি। সো প্রথম দিকে যখন সমস্যা থাকে তখন আমরা মাসেল বেলিকে পাম্পিং করি না, করি হচ্ছে অরিজিনাল ইনসারশন। সমস্যা কিন্তু অরিজিনাল ইনসারশন, এই কারণে একটু লেন্থেনিং করার চেষ্টা করি, স্ট্রেচ দিই, স্ট্রেচ করি সেকেন্ড উইক থেকে। থার্ড উইক থেকে হচ্ছে কনসেন্ট্রিক করবো, এরপরে থার্ড উইক থেকে আপনাকে প্রোপ্রিওসেপটিক এক্সারসাইজ শুরু করতে হবে। প্রোপ্রিওসেপশন মানে কি? জয়েন্ট সেন্সেশন। কিছু প্রোপ্রিওসেপটিভ এক্সারসাইজ আমরা এগুলো দেখাই দিব, অ্যাটলিস্ট এগুলো একটু করবেন, হাঁটুর ক্ষেত্রেও যেমন অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তেমন সেম, ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা করতে থাকবেন, শিখতে থাকবেন। আজকে একটু দেখেন আপনারা অন্য কোনো ধরনের বড় বড় জিনিস আমি মিস করে গেছি কিনা অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে। পরের দিন আমরা যেহেতু নি জয়েন্ট দেখাতে পারলাম না, নি হিপ জয়েন্ট আমরা খুব শর্টকাট যাবো, যেহেতু হিপ জয়েন্ট নিয়ে বড় কিছু করা যাবে না। নি জয়েন্ট আমরা একটু ভালো করে শিখবো, কারণ হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা আসে হচ্ছে ব্যাক, নেক, হিপ, আচ্ছা নি আর হচ্ছে শোল্ডার। এই চারটা জয়েন্ট যদি আপনি ভালো করে পারেন আপনারা আমরা লাস্টের দিন কিন্তু ইনফিল্ট্রেশন শিখবো একটা। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে